বর্ষায় অপরূপ বুড়িগঙ্গা দেখতে চাইলে চলুন আমার সাথে। কড়া লকডাউন পালিত হচ্ছে, কিন্তু আমাকে যেতে হবে নদীর ওই পাড়ে, বুড়িগঙ্গার ওই পাড়ে, কেরানীগঞ্জে আটিবাজার নামে যে জায়গাটি আছে। আমি রিক্সা চালক ভাইকে বললাম যে আমি আটিবাজারে যাব। তিনি আমাকে বুদ্ধি করে হাজারীবাগের ভেতর দিয়ে ট্যানারি অঞ্চল পার হয়ে আমাকে নিয়ে চললেন। এই অঞ্চলটি আমার কাছে বা আমাদের অনেকের কাছেই খুব বেশি চেনা জানা না। আমরা সাধারণত এদিকে আসি না, খুব বেশি দরকার না পড়লে আমাদের আসতে হয় না। যাই হোক, আমি সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে রওনা দিয়েছিলাম। 25 মিনিটের মধ্যে আমি বেড়িবাঁধের উপরে চলে আসলাম। এখানে এসে সোজা এই জায়গাটিকে বলে হাজারীবাগ বাস স্ট্যান্ড, বেড়িবাঁধের উপর, অথবা ঝাউচরের দিকে আমরা যাচ্ছি। মডেল টাউন বেড়িবাঁধের ঠিক নিচেই, আর ওই যে বুড়িগঙ্গা দেখা যাচ্ছে রাস্তা থেকেই। কিন্তু আমরা এই ঘাটে যাচ্ছি না, আমরা ঝাউচর এলাকায় ঢুকে মডেল টাউনের রাস্তা দিয়ে এখন আমরা গুদারা ঘাট, ঝাউচর গুদারা ঘাট এর দিকে এগুচ্ছি। লকডাউনের ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ কম তুলনামূলকভাবে, যদিও আমাদের এই অঞ্চল থেকে, অর্থাৎ ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি এই অঞ্চল থেকে ওখানে মানুষ বেশি দেখা যাচ্ছিল লকডাউন হলেও। আমরা ঝাউচর মডেল টাউনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম। আমরা এখন গুদারা ঘাটের কাছাকাছি চলে এসেছি। বেশ ভিড়, আমার কাছে মনে হলো বেশ ভিড় লকডাউনের মধ্যে। রিক্সা থেকে আমি নেমে গেলাম, আর একটু এগুলেই গুদারা ঘাট। সম্ভবত এই জায়গাটিকে বালুর মাঠ, গুদারা ঘাটও বলে থাকে। অনেক মানুষের ভিড়। $10 দিয়ে টিকিট কেটে, যদিও না, টিকিট দেওয়া হয়নি আমাকে, $10 দিয়ে আমি লাইন ধরলাম। এই যে বুড়িগঙ্গা নদী, ওই পাড়ে কেরানীগঞ্জ। আমার সব মিলে 35 মিনিট লেগেছে এই জায়গাটিতে আসতে, গুদারা ঘাট পর্যন্ত। ধানমন্ডি থেকে গুদারা ঘাট 35 মিনিট রিক্সায়, এবং ব্যাটারি চালিত রিক্সা না, সাধারণ রিক্সায়। মানুষের সাথে কথা বলে জানা গেল, যেহেতু লকডাউন, যে জায়গাটি দিয়ে রাস্তার সংযোগ রয়েছে কেরানীগঞ্জ এবং এই ঢাকার মধ্যে, ওই সব রাস্তায় যেহেতু যন্ত্রচালিত গাড়ি একেবারেই বন্ধ, এই অঞ্চলের মানুষ বুড়িগঙ্গা নদীকে বেছে নিয়েছে তাদের এই করোনাকালীন যোগাযোগের প্রধান রাস্তা হিসেবে। সবসময়ই মানুষ আসা যাওয়া করে। আমি যে দৃশ্য দেখলাম আমার কাছে অবিশ্বাস্য মনে হলো। বুড়িগঙ্গা নদীর পানি আমার কাছে মনে হলো অনেক পরিষ্কার। আমাদের গ্রাম বাংলার বিলের পানি বর্ষাকালে যেমন
পরিষ্কার থাকে। আমার কাছে নতুন পানির মতোই লাগলো বুড়িগঙ্গাকে। সাধারণত আমরা জানি যে বুড়িগঙ্গার পানি অত্যন্ত কালো, দূষিত। আমরা নিজেরাই এই নদীটিকে ধ্বংস করে ফেলেছি। সর্বোচ্চ 3 মিনিট ছিলাম নদীর মধ্যে। এর মধ্যে এই ইঞ্জিন চালিত নৌকাটি এই পাড়ে এসে নামলো। মধ্যের চর ঝাউচর বলে এই জায়গাটিকে। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। সাধারণত অতটা ভিড় থাকে না, কিন্তু আমি একটু আগেই বলেছি করোনা কালে মানুষ এই জায়গাটিকে বেছে নিয়েছে। এই ভাই, এই ভাড়া কত ওই পারে? রিজার্ভ শুধু মানে 1 লাখ গেলে 30 টাকা, অনেক কম তো। খুব আরামদায়ক ভ্রমণ মনে হয়েছে। ধানমন্ডি অঞ্চল থেকে এসে তারপরে হাজারীবাগের ভিতর দিয়ে মাত্র 35-40 মিনিটের একটা ভ্রমণ, সব কিছু মিলে। আর নদীপথে মাত্র সর্বোচ্চ 5 মিনিট লাগবে এই ইঞ্জিন চালিত নৌকা দিয়ে হাজারীবাগ থেকে কেরানীগঞ্জে আসতে। আটিবাজার, হ্যাঁ, এই আবহমান বাংলার এই পালতোলা নৌকা দিয়ে যদি এই পার থেকে ওই পাড়ে সরাসরি যেতে চান রিজার্ভ করে, তাহলে শুধু 30 টাকা ভাড়া। আর আমরা যেভাবে এসেছি, আমি অর্থাৎ ইঞ্জিনের নৌকা পাবলিকের সাথে যেভাবে আসলাম, আমার ভাড়া লেগেছে মাত্র 10 টাকা। এই যে একটি ঘাট দেখতে পাচ্ছেন আপনারা, আমি প্রথমে বুঝতে ভুল করেছিলাম। আমি ভেবেছি হয়তো মানুষ এগুলো চুরি করে নিয়ে গেছে কাঠ। পরে শুনলাম যে এইটি ছিল আগে ঘাট। মানুষ এই যে ঘাটটি দেখতে পেয়েছেন সেই ঘাটে নামতো, নেমে তারপরে যাওয়া আসা করতো। কিন্তু বড় একটি লঞ্চ বা স্থানীয় মানুষের ভাষায় জাহাজ ধাক্কা দিয়ে এটিকে ভেঙে ফেলেছে। এরপরে আর স্থানীয় জনপ্রতিনিধি বা যারা ইজারা নিয়েছেন ঘাটের, তারা এটি আর মেরামত করেননি। এই যে দেখা যাচ্ছে হাজারীবাগ অংশ ঝাউচরের ঘাট, মানুষ ওখান থেকে উঠে একেবারেই মাটি, নদীর পাড় যেমন হয়, ওই যে এখন দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওখানেও কোনো ঘাট নেই। আর এই পাশেও কোনো ঘাট, এই যে মানুষ আসছে, এই পাশেও কোনো ঘাট নেই। আমার ইচ্ছে হলো আমার ব্যক্তিগত কাজের পাশাপাশি যেহেতু এসেছি আটিবাজার কেরানীগঞ্জ এলাকায় যাচ্ছি, আমি এই ফাঁকে আমার বন্ধু রূপালীকে ফোন দিয়ে আনলাম এবং আমরা দুজনে মিলে রিক্সা দিয়ে আমি বিশেষ করে এই জায়গাটিকে দেখতে চাইলাম। এটি একটি রেস্টুরেন্ট, বেশ বড় মনে হলো, ভেতরে প্রশস্ত জায়গা এবং বাড়িঘর, মার্কেট, রাস্তা আমার কাছে বেশ ভালোই মনে হলো। এইটি একটি ব্রিজ, ছোট ব্রিজ, এবং সম্ভবত এটি বুড়িগঙ্গার সাথে সংযুক্ত কোনো একটি খাল, এই যে আমরা দেখতে পাচ্ছি, অথবা এটিও বুড়িগঙ্গা নদী হতে পারে। অবশ্যই এটা বুড়িগঙ্গার সাথে সংযোগকারী কোনো খাল। স্থানীয়রা ভালো নামটা বলতে পারবেন, আমি জিজ্ঞেস করতে পারিনি বা করিনি। মানুষ কিন্তু লকডাউনেও ঘুরতে এসেছে এখানে। এটি আটিবাজারের
ভেতরকার একটি রাস্তা। এই জায়গাটি দেখে আমার কাছে আমি কিছুটা বিস্মিত হয়েছি। এই কারণে আমি কখনো এখানে আসিনি। এই জায়গাটিকে বলে আটিবাজার মডেল টাউন বা সুজন হাউজিং। দেখেন বাংলাদেশের মানুষ কীরকম সৃজনশীল এবং সাপ্তাহিক স্বপ্ন দেখতে ভালোবাসে। বাংলাদেশের মানুষ নদীর এই পাড়ে মানুষ জায়গা কিনে খুব চমৎকার হাউজিং প্রজেক্ট করেছে। আমি ভাবতেও পারিনি এখানে এসে এইরকম প্রশস্ত সুন্দর রাস্তা, গাছ, প্রকৃতি আমি দেখতে পাবো। এই জায়গায় এসে আমি পুরো দৃশ্যটা আবার কল্পনা করলাম। আমরা যারা ঢাকায় থাকি, মানে ঢাকা শহরে থাকি যারা, তারা বিনোদন, একটু আড্ডা দেওয়ার জন্য আমরা মুহূর্তেই কয়েক হাজার টাকা খরচ করে ফেলি। অথচ আমাদের বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই ঢাকার মানুষের আরও সস্তায় অত্যন্ত মানসম্পন্ন, চমৎকার, শিক্ষামূলক এবং স্বাস্থ্যকর পরিবেশের জন্ম হতে পারত। আমি এটা শুনেছি যে আমাদের বর্তমান সরকার কেরানীগঞ্জ, আটিবাজার, হাজারীবাগ, বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে হাতির ঝিলের মতো একটি প্রকল্প চিন্তা করছে। এটি যদি হয় তাহলে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে সরকার নিশ্চয়ই। আমরা জানি যে আমাদের যিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা খালিদ মাহমুদ চৌধুরী, তার নেতৃত্বে এবং তার প্রচেষ্টায় বুড়িগঙ্গা নদী উদ্ধার অভিযান চলছে। শুধু বুড়িগঙ্গা নদী না, আমরা কতখানি আশীর্বাদ পুষ্ট প্রকৃতির কাছ থেকে বুড়িগঙ্গা, তোরাগ, বালু নদী, শীতলক্ষা, কতগুলো নদী আছে আমাদের ঢাকাকে ঘিরে আছে। আমরা বিদেশে দেখেছি অনেক দূর দিয়ে চলে যাওয়া সাগরকে কেটে কৃত্রিম নদী বানিয়ে বা খাল বানিয়ে শহরের ভেতরে আনা হয়েছে এবং সেই কৃত্রিম খাল দিয়ে বড় বড় জাহাজ চলছে। যদি মাঝখানে ব্রিজ পড়ছে, ব্রিজ দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমি এরকম অনেক দৃশ্য দেখেছি এবং ট্যুরিজমের একটা বড় অংশ ওই জলপথকে কেন্দ্র করে। তাহলে আমরা কেন পারছি না? এর ঐতিহাসিক কারণ আছে। আমরা জানি যে বাংলাদেশ মূলত লুণ্ঠিত হয়েছে বিদেশিদের দ্বারা। আমরা যদি পাকিস্তান আমলের কথা বলি, 24 বছর পাকিস্তান আমাদেরকে লুটপাট করেছে, অবহেলিত রেখেছে আমাদেরকে। এর আগে যদি আমরা 47 সালের আগে ফিরে যাই তাহলে আমরা দেখব যে 200 বছর প্রায় ব্রিটিশরা, এই পশ্চিমা ব্রিটিশরা, তারা আমাদেরকে লুটপাট করেছে। এর আগে যদি আমরা দেখি, আমরা দেখব যে দিল্লি থেকে, দিল্লির শাসকেরা আমাদের এইখান থেকে সম্পদ, তারা সমস্ত সম্পদ নিয়ে গেছে। আমাদের যে ভারতের কলকাতা, এখন এটি একসময় আমাদেরও রাজধানী ছিল, কলকাতার জমিদাররাও আমাদেরকে অবহেলিত রেখেছে যুগ যুগ ধরে। তারাও আমাদেরকে লুটপাট করে ওখানে শহর করেছে। আমরা যদি এই সাউথ এশিয়ার কিছু শহরের নাম বলি তাহলে আমরা দেখব লাহোর, ইসলামাবাদ, করাচি, দিল্লি, কলকাতা,
আর যদি আমরা ইউরোপের দিকে তাকাই তাহলে লন্ডন সহ অনেক উন্নত শহরে আমাদের এই বাংলা থেকে লুট করে নিয়ে যাওয়া সম্পদের একটা অবদান। তারা আমাদেরকে লুট করেছে, আমাদেরকে অবহেলিত রেখেছে, আবার আমাদের সম্পদ দিয়ে এই বিদেশিরা, বহিরাগতরা আমাদেরকে লুণ্ঠন করেছে। আবার স্বাধীন বাংলাদেশে আমরা দেখছি পঁচাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো। হত্যা করার পরে বাংলাদেশটা মূলত এই সামরিক বেসামরিক আমলাতন্ত্র, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র এবং একটা আদর্শবিহীন রাজনৈতিক দুষ্ট চক্রের হাতে বন্দী হয়ে যায়। একটা লুটপাটের রাজত্ব, ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। আমাদের বয়স কিন্তু রাষ্ট্র হিসেবে খুবই অল্প, মাত্র 50 বছর আমরা পার করেছি। 72 থেকে 2021 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করেছি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও আমরা পালন করেছি। এখন যদি আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি, আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, একটি দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর বাংলাদেশ, সোনার বাংলা, গোল্ডেন বাংলা যাকে বলতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সোনার বাংলা আমরা এখনো নির্মাণ করতে পারিনি। তবে আশাব্যঞ্জক হলো যে গত 12 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের অনেক অর্জন আমাদের সামনে আছে, কিন্তু উন্নয়নের পাশাপাশি এখনও আমরা দেখছি যে দুর্নীতি আছে। তারপরে এক শ্রেণীর আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, তারা, আমি বলছি যে এক শ্রেণীর মুষ্টিমেয়, তারা আমাদের রাষ্ট্রের সম্পদ, ব্যাংকের টাকা লুট করে তারা বিদেশে পাচার করছে। যদি সব হিসেব করে বলি তাহলে আমরা বলতে পারি যে একমাত্র বঙ্গবন্ধুই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে সঠিক কর্ম পরিকল্পনার মাধ্যমে আমাদের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ দেখিয়েছিলেন, কিন্তু সেই পথ আমরা নিজেরাই রুদ্ধ করেছি। আমাদেরই বাংলাদেশের কিছু ভয়ঙ্কর মানুষ, তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, যার খেসারত আমরা আজও দিয়ে চলেছি। এরপরেও আমরা আশাবাদী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ অবশ্যই একদিন উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। যদি আমরা নিজের দেশকে ভালোবাসি, যদি আমরা নদী নালাকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি এবং আজ থেকেই সবাই মিলে একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ।